ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি কথা বলতে গেলে বাংলা একটা প্রবাদ বাক্য মনে পড়ছে, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। বঙ্গ রাজনীতি সেই ট্র্যাডিশন ভুলে গিয়েছে এবং বোধহয় সেই ট্র্যাডিশন ভুলেই নিজে চুরি দুর্নীতি করলেও অন্য অনেক কিছু বিষয় নিয়ে তাদের বড় গলা শুনতে পাওয়া যায়। ধরা পড়লে পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার মতো রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, সেখানে যখন তখন পৌঁছে যাওয়া যায়। রেশনের চাল চুরি করে, বেকারের চাকরি চুরি করে এবং তদন্ত এড়াতে দিনের পর দিন হাসপাতালের কেবিনে স্বচ্ছন্দে আশ্রয় নেয় কেউ। জ্যোতিপ্রিয় থেকে সুজয় কৃষ্ণ ভদ্ররা, ইডি সিবিআইকে রক্তাক্ত করে পগার পার হয় শেখ শাহজাহানের মতো নেতারা। পুলিশ তাদের খুঁজেও পায় না। কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। ঘরের ভেতর দুর্নীতির আরেকটা ঘরের সন্ধান পাওয়া যায়। অথচ মুখ খুললেই হচ্ছে হয় ষড়যন্ত্রের তত্ত্ব, না হয় স্বচ্ছতার বার্তা, না হয় অন্য আরো বড় বড় লেকচার, যেখানে কোথাও বোঝা যায় যে বাংলা নিজেই নিজের বিকল্প রাস্তা খুঁজে বার করছে। কিন্তু শুধুমাত্র চোর, চুরি, ডাকাতি এই সব সংক্রান্ত, এই সমস্ত মডেল সংক্রান্ত একটা ওয়ার্ডও, একটা শব্দ খুঁজে পাওয়া যায় না। বাংলার দুর্নীতি আর অপরাধের মডেলটা যখন গোটা দেশের সামনে প্রকাশ্যে চলে এসেছে, ঠিক তখনই লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পৈলানের মাঠ থেকে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবার মডেল থেকে আরও একবার তুলে ধরলেন যে কেন্দ্রে তিনি সাংসদ। বাংলার সব সাংসদ থেকে, সমস্ত সংসদ থেকে, বাংলার যে সমস্ত জায়গা রয়েছে, গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত লোকসভার কেন্দ্র রয়েছে, সেখান থেকে ডায়মন্ড হারবার যে অনেকটা এগিয়ে, সেই বার্তাই দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু শুধুমাত্র বার্তা কি? বার্তার সঙ্গে বোধহয় লুকিয়ে রয়েছে আরও অনেক কিছু। কিরকম? এই যে যাবতীয় মডেল সামনে চলে আসছে, কখনো এসএসকেএম মডেল, কখনো সন্দেশখালী মডেল, এই সব কিছু মডেল সামনে চলে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন বাদে দক্ষিণবঙ্গে পা রেখে তার মনে হলো আরও একবার ডায়মন্ড হারবার মডেলের হয়ে সওয়াল করা যাক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সওয়াল কি সন্দেশখালী মডেল, যেখানে চুরি ডাকাতি করে গর্তে সিঁধি গিয়ে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে উত্তেজিত করে ইডি আধিকারিকদের মারধর করানো যায়, গাড়ি জ্বালানো যায়, সেগুলোকে লুকোনো যাবে? নাকি এই ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে এসএসকেএম এ জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে সুজয় কৃষ্ণ ভদ্ররা যেভাবে দীর্ঘদিন ধরে আনফিট হয়ে বেড দখল করে, কেবিন দখল করে রাজার হালে হলিডে পিরিয়ড কাটিয়েছে, সেই মডেল, কোন মডেলকে আড়াল করা যাবে? কিন্তু এই সমস্ত সংক্রান্ত কোনো বিষয় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের কাছে, সোকল্ড যুবরাজ, তার কোনো বার্তা নেই, তার কোনো শব্দ খরচ নেই, বরং অন্য জিনিস রয়েছে। কি রয়েছে? আজকে শুরুতেই সোজাসুজি স্বর্ণালী, শুরুতেই সোজাসুজি দক্ষিণবঙ্গে পা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনের প্রথম বার্তা কি ছিল সেদিকে নজর রাখছি। ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর সেচ দপ্তর, এই 3টে দপ্তর থেকে ডায়মন্ড হারবার লোকসভায় গত 10 বছরে খুব কম করে হলেও 4,500 কোটি টাকার কাজ হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে 1 নম্বর, সব থেকে নিরাপদ, সব থেকে সুরক্ষিত, বেস্ট কেপ্ট পুলিশ ডিস্ট্রিক্ট, সারা বাংলার মধ্যে প্রথম স্থান, 1 নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। আপনি যে কোনো কাজ বলুন, আইন শৃঙ্খলা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, আপনি যে কোনো কাজ বলুন, সামাজিক উন্নয়ন, ডায়মন্ড হারবার করে দেখিয়েছে।
এখনো তো নির্বাচনের 2 মাস আছে। আমি যে কোনো নেতা কর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান। সব জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল নাকি দারুণ সাকসেসফুল। তো এত দারুণ সাকসেসফুল মডেলের মধ্যে তৃণমূল কংগ্রেসের যুবা ব্রিগেড, যারা প্রত্যেক মুহূর্তে আতশ কাচের তলায় চলে আসছেন, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি চুরির অভিযোগ রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে কেউ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা মডেল হিসেবে ধরবেন? উত্তর নেই। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র যেভাবে এতদিন ধরে কণ্ঠস্বরকে রুদ্ধ করে রেখে দিলেন, এটাকেও কি একটা মডেল হিসেবে ধরবেন? উত্তর নেই। এই যেভাবে সন্দেশখালীতে শেখ শাহজাহান অত্যন্ত বিশ্বস্ত, ভালোবাসার কাছের একটা আশ্রয়ের জায়গা শাসক দল তৃণমূল কংগ্রেসের, যে শাসক দলের আঁচল ধরে দুলে বেড়াচ্ছিল এবং এখন বিপদ বুঝে গর্তে গিয়ে সেদিয়ে গিয়েছে, সেটাকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দারুণ মডেল হিসেবে দেখবেন? উত্তর নেই। নাকি দীর্ঘদিন ধরে এই যে নবীন ভার্সেস প্রবীণের যে একটা আর্টিফিশিয়াল, একটা কৃত্রিম দ্বন্দ্ব চালাচ্ছেন, সেইটাকে মডেল হিসেবে দেখবেন? এটারও উত্তর দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং উত্তর না দিয়ে তিনি এই নবীন প্রবীণ দ্বন্দ্বের আগুনে আরেকটু ঘৃতাহুতি দিয়েছেন, যাতে নজর ঘুরে যায়। দুর্নীতি নিয়ে কথা নেই, চুরি নিয়ে কথা নেই, চাকরি নিয়ে কথা নেই, কয়লা বালি নিয়ে কথা নেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসে যেখানে যে মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেই নিয়ে কথা নেই। কিন্তু বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে রয়েছে, যাদের বয়স হয়ে গিয়েছে, তাদের নিয়ে কথা রয়েছে। তো সেই বুলির কি অর্থ? স্ক্রিপ্টেড নির্দিষ্ট বার্তা, নাকি এটা অন্য কোনো মডেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কি বোঝাতে চাইছেন? নাকি আবারও সেই একই কৌশল যে যখনই নানা রকমের দুর্নীতি, চুরি, দুর্নীতির যাবতীয় তীর এক ঝাঁকতির সামনে চলে আসবে, যখন কোনো যুক্তি পাওয়া যাবে না, তখন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দাও। দুর্নীতিতে বেসামাল তৃণমূলের স্টিয়ারিং ধরতে কোন্দল কাঁটাকে আরও একটু স্পষ্ট করে দাও। আজ পৈলানের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন যে বয়স নাকি একটা ফ্যাক্টর, তিনি নিজেও সেটা মনে করেন। কি বললেন দেখুন। আমি বলেছি যে বয়স হবে কর্মক্ষমতা কম। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স, পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আজকে আমি যদি দিলীপদাকে বলি, মোহনদাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে। কর্মক্ষমতা রয়েছে, হয় নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। এই কথাটায় এত বাজার গরজ করার মতো কি আছে? এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা থেকে আসছে। হ্যাঁ, 2024 সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখবো না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। আজকে আমরা শুরু করলাম 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি আজীবন, আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। প্রশ্ন আমাদের সোজাসুজি অনেক রয়েছে, কিন্তু সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই।
বরং তার কাছে তার দলে নবীন প্রবীণ অনেক কিছু বিষয় নিয়ে অনেক রকম তত্ত্ব রয়েছে, অনেক মডেল রয়েছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে অভিষেক বাবু, আমাদের আপনার দলের কার বয়স বাড়লো, কার বয়স কমলো, কে বয়স কমিয়ে নতুন দলে যোগ দিল, কে বয়স বাড়িয়ে পুরনো লটে যোগ দিল, এটা নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। বিশ্বাস করুন, সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট রয়েছে যে এখনো পর্যন্ত যারা যারা যে বিষয়ে দুর্নীতিতে অভিযুক্ত তাদের বিরুদ্ধে এই দল কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এই দুর্নীতিগুলোকে শুধরে নিয়ে মানুষের প্রাপ্য হকের টাকাটা কবে দেওয়া হবে তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আপনি নতুন করে ৭৬,০০০ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করছেন। এই কাজের জন্য ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবককে নিযুক্ত করছেন। আসবে কোথায়? টাকা আসবে কোত্থেকে? আগে এই ধরনের ঘোষণা, এই ধরনের প্রকল্প বলার আগে, এই ধরনের দান খয়রাতি করার আগে বাড়িতে কথা বলেন? বাড়িতে কথা বলে সে সিদ্ধান্ত নিয়েছেন? নাকি আসলে দুর্নীতির পর্দা ক্রমাগত ফাঁস হয়ে যাচ্ছে বলে এটা আসলে কালো টাকা সাদা করার একটা প্রয়াস? ঠিক এর মানেটা কি? যদি সরকার এই ভাতা না দেয় তাহলে আমি আমার পকেট থেকে ভাতা দেব। পকেট থেকে টাকাটা আসছে কোত্থেকে? এতজন স্বেচ্ছাসেবককে আপনি নিযুক্ত করছেন, তারা কাজ করবে কোত্থেকে? বিনামূল্যে? বললাম না, প্রশ্ন অনেক, কিন্তু উত্তর বোধহয় আটকে রয়েছে সবটাই হচ্ছে ওই মডেলে। কিসের মডেল? কোন মডেল? কোন মডেলকে আসলে ফলো করার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ছত্রে ছত্রে সেই ফাঁক রয়েছে। শুভেন্দু অধিকারী ঘটনাচক্রে এই দান খয়রাতি এবং ভাতা নিয়ে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে হঠাৎ করে যেখানে মানুষ তার হক চাইছে, প্রাপ্য চাইছে, চাকরি চাইছে, ডিএ চাইছে, চারিদিকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। দুর্নীতি থেকে পালাতে, ইঁদুরের মতো পালাতে ইডি সিবিআই এর ওপর অ্যাটাক করছে তৃণমূল কংগ্রেসের সৈন্য সামন্ত, তাদের আশ্রিত গুন্ডা হোক বা রোহিঙ্গা হোক। তখন সেই সময় নতুন করে দান খয়রাতি কোথা থেকে হচ্ছে ভাই? শুভেন্দু অধিকারী কি বলছেন একটা খুব ইন্টারেস্টিং তথ্য শোনা যাক। চিটিংবাজি হচ্ছে। ৬৬,১০০ জনের বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন নিয়েছে এবং সেখানে আজকে ৬,৩০,০০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকাবে প্রাইভেট টাকা, কয়লা, ডিআর লটারি, চুরির টাকা। তাহলে কি সত্যি সত্যি আসলে কালোকে সাদা করার একটা দারুণ উপায় তৈরি হচ্ছে, যাতে যত দ্রুত সম্ভব খাতায় কলমে আর বিপদ না বাড়ে? আসলে দুর্নীতিতে লুকিয়ে রয়েছে আসল রহস্য। বিপদ যে বাড়ছে সেটা বোধহয় স্পষ্ট বুঝতে পারছে প্রত্যেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বাকিরাও। জ্যোতিপ্রিয়র পর রেশন দুর্নীতিতে ধরা পড়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। কাকুর কণ্ঠস্বর খুলে গিয়েছে, রুদ্ধকণ্ঠ খুলে গেছে। কাকুর গলার স্বর কোন দিকে নির্দেশ করছে, কি আসলে কোন রহস্যের পর্দা ফাঁস করবে? মনে মনে প্রত্যেকেই প্রমাদ গুনছেন। কাকুকে আশ্রয় আর প্রশ্রয় দিয়ে বিপদ বাড়িয়েছে অন্যদিকে এসএসকেএমের চিকিৎসকেরাও। সূত্রের খবর যে ইডি ইতিমধ্যেই পিজি হাসপাতালের চিকিৎসকদের একটা তালিকাও তৈরি করে ফেলেছে। সেই তালিকায় নাম রয়েছে হাসপাতালের এমএসভিপির এবং আরও অনেকের, প্রায় 11 জন বিশেষজ্ঞের নামও নাকি রয়েছে সেই তালিকায়। তালিকার মধ্যে থাকছেন কাকু যে ওয়ার্ডে ভর্তি ছিলেন তার আরএমওর নামও। এই তালিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই দিল্লির ইডির সদর দপ্তরে, এমনটা জানা যাচ্ছে সূত্র মোতাবেক। তাহলে কি এবার এই চিকিৎসকেরা চলে আসছে তদন্তের আওতায়, তদন্তের ইডির স্ক্যানারে? কিসের ভিত্তিতে, কোন জায়গা থেকে তারা দিনের পর দিন আনফিট সার্টিফিকেট দিয়ে গিয়েছেন? দিনের পর দিন তারা কাকুর রুদ্ধ কণ্ঠ খুলতে পারেননি। এত অসহায়তা কোন জায়গায় ছিল জানার বোধহয় সময় এসছে। তাদেরও বোধহয়, সেই চিকিৎসকদেরও বোধহয় মুখ খোলার সময় এসেছে। কিন্তু যদিও শুধুমাত্র একা সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু নন, আসলে প্রভাব খাটিয়ে দিনের পর দিন এই হাসপাতালে মিথ্যে রোগের অভিনয় অনেকেই করে এসেছেন। কারা সাহায্য করেছেন? চিকিৎসকেরা। কিসের জন্য সাহায্য করেছেন? শুধুমাত্র সরকারকে খুশি রাখার জন্য। কিন্তু এই সাহায্য করতে গিয়ে কোথাও নিজেরাও এই এত বড় অপরাধ, দুর্নীতির চক্রের মধ্যে একটা অংশীদার হয়ে যাননি তো? পুলিশ দলদাসে পরিণত হয়েছে, চিকিৎসকদেরও সেই তালিকায় ফেলার চেষ্টা চলছে। নিয়ম মেনে কাজ করলে তো ভয় থাকার কথা ছিল না চিকিৎসকদের। কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলেছেন আমার বিশিষ্ট চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। তিনি কি বলছেন এই বিষয়ে দেখাবো।
যদি কোনো তদন্তকারী সংস্থা বা সরকার বা কোনো রেগুলেটরি অথরিটিস কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ করবার জন্য তদন্ত করেন, তদন্ত সবসময় আমরা স্বাগত জানাই। তদন্ত সাপেক্ষে সত্য উদ্ঘাটিত হোক, সর্বক্ষেত্রে যেমন প্রযোজ্য, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য। তদন্ত যদি নিরপেক্ষ হয় এবং চিকিৎসকরা যদি মেডিকো লিগ্যাল ডিউটিস অ্যাজ পার দ্য মেডিকেল এথিক্স করে থাকেন, তাহলে চিকিৎসকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে নিয়োগকর্তা হিসেবে সরকার কি করবেন সেটা সরকারের দায়িত্ব। তাদের যদি কোনো তদন্তের মুখোমুখি হতে হয়, তারা বিজ্ঞানভিত্তিক, বাস্তবিক, সঠিক, পরিপূর্ণ তথ্য নিবেদন করবেন। তারপর যদি তদন্তকারী এবং দেশের বিচার ব্যবস্থায় কেউ দোষী প্রমাণিত হন, অ্যাকর্ডিং টু ল অফ দ্য ল্যান্ড ব্যবস্থা নেওয়া হবে। অতএব আমরা বলি যে সাঁড়াশি চাপ, দুদিক থেকে চাপ, এটা তো মনে হচ্ছে অক্টোপাস চাপ। সব দিক থেকে বিপদ বাড়ছে শাসক দলের। এবার চিকিৎসকেরাও আর বাইরে থাকতে পারবেন না এই নেটওয়ার্ক থেকে, এই র্যাকেট থেকে। যদি সত্যি এরকম কিছু হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানেন না এটা কি করে হয়। আর অন্যদিকে এই যে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে, চা বিক্রেতা থেকে কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাওয়া শঙ্কর আঢ্যর জেট গতিতে উত্থানের পর্দা ফাঁস হচ্ছে, অনুব্রত, পার্থ, জ্যোতিপ্রিয়র পর এবার আস্তে আস্তে আরেক দুর্নীতির সাম্রাজ্য, শাহজাহানের সাম্রাজ্য সামনে আসছে। অনুব্রত বাঘ হয়েছিলেন শুনেছিলাম, এরপর নাকি আরেকটা বাঘ সন্দেশখালী শাহজাহান, তিনিও নাকি বাঘ ছিলেন। এখন বর্তমানে ইঁদুর হয়ে কোথায় জানতে পারা যাচ্ছে না। এই সব কিছু মিলিয়ে দুর্নীতির মডেল ঢাকতে আরও নতুন নতুন মডেলের গল্প। আর যদি নতুন নতুন মডেলের গল্প হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কোনো মডেলের গল্পই জানতে পারলেন আজ পর্যন্ত, তা কি করে হয়? এই প্রশ্নগুলো নিয়ে শুরু করবো আজকের ডিবেট। তবে তার আগে দুই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনের বক্তব্য শোনাচ্ছি, তারপর শুরু করছি আজকের ডিবেট। যেভাবে কাকুকে মিথ্যে রিপোর্ট তৈরি করে বাঁচানো হয়েছে, আমি এটুকু আশ্বস্ত যে পশ্চিমবঙ্গের ডাক্তারদের মেরুদণ্ড, ডাক্তারবাবুদের মেরুদণ্ড এতটা দুর্বল হয়ে যায়নি। কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করেন, তার উপরে হেলথ মিনিস্টারের যদি প্রেশার থাকে, উনি ডাক্তারবাবু কতটা লড়াই করতে পারেন? তার তো চাকরি বাঁচাতে হবে। এবং এর আগে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙুর হসপিটালের গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরই, তো স্বাভাবিকভাবে ডাক্তাররা ভয়ে ভীত থাকে, সন্ত্রস্ত থাকে। শুধু ডাক্তারবাবুদের নামের লিস্ট করলে হবে না। আমি তো বলবো ডাক্তারবাবুদেরকে যে যদি আপনাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ডাকে, ইডি ডাকে, আপনারা কার প্রেশারে করেছেন, কার কথাই বলেছেন, নামটা বলে দেবেন, তাহলে ইডি তাকে ডাকবে। ইরিগেশনের কাজ, আমফানের ক্ষতিপূরণ, বীজ শাহজাহান ছাড়া হবে না। ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায়, আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায়। টাকা তোলা পাঠায় আর ভোট লুট করে, এটার জন্য শাহজাহানকে ওই এলাকাটা লিজ দিয়ে দেয়। নতুন নতুন অনেকগুলো মডেল, সেই মডেলগুলো নিয়ে আলোচনা করা যাক। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকে আরও একটা মডেল চাপিয়ে দিচ্ছেন মানুষের ঘাড়ে, এবং তার বক্তব্য সেই মডেলই ফলো করা উচিত। কিন্তু আসলে কোন মডেল ফলো করবো, এটা নিয়ে বিপুল কনফিউশন তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক। রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন চিকিৎসক এবং বিরোধী দলের আরেক প্রতিনিধি শারদত্ত মুখোপাধ্যায়, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আবার বেসিক যে প্রশ্ন নিয়ে আমি আজকের ডিবেটটা শুরু করছিলাম, আলোচনা করছিলাম, জানি যে আসলে মানুষ বা রাজনৈতিক কর্মী সমর্থকেরা কোন মডেল ফলো করবেন। সন্দেশখালী মডেল, এসএসকেএম মডেল, শঙ্কর আঢ্য মডেল, বীরভূমের অনুব্রত মডেল, নাকি ডায়মন্ড হারবার মডেল? এতগুলো মডেলের মধ্যে মানুষ ফলো কোনটা করবেন? সজলদাকে দিয়ে শুরু করা যাক। সজলদা, দেখুন, সন্দেশখালী না হাঁসখালী, এসএসসি না নিয়োগ দুর্নীতি, কর্পোরেশন না কয়লা না গরু না বালি, মানুষের কাছে এখন মডেলই মডেল। পুরো এই মোবাইল ফোনের যেমন একটা মডেল আসে না, ম্যাক্স প্রো, হ্যাঁ, এরকম একের পর এক মডেল এসে গেছে পশ্চিমবঙ্গে। মানুষ কোনটা ব্যবহার করবে? মানুষ এদের কোনোটাই ব্যবহার করবে না। মানুষ এদের কোনোটাই ব্যবহার করবে না, এদেরকে ছুঁড়ে ফেলে দেবে। ডায়মন্ড হারবার মডেলটা উনি কাদের উদ্দেশ্যে করেছেন? ডায়মন্ড হারবার মডেলটা উনি করেছেন ওনার দলের নেতাদের দেখানোর জন্য, যে দেখ আমি করে দেখালাম, তোমরা কি করতে পারলে আজকে। এর আগে দেখুন ভ্যাকসিন করেছিল ডায়মন্ড হারবার মডেলে,
আপনারা দেখেছেন আজকে কিছু ডায়মন্ড হারবারে কিছু মানুষকে তিনি ভালো কাজ, কোথা থেকে টাকাটা এনেছেন, কি এনেছেন, সে টাকাটা গরুর না সে টাকাটা কয়লার, নাকি পাপ করে কিছু দান করে ভাবছেন যে পাপের বোঝা কিছু কমবে, সেগুলো সব বিচার্য কিন্তু বিষয়। উদ্দেশ্য তো ভালো, বার্ধক্য ভাতা উনি চালু করলেন একা একা এবং সরকারের উপর ভরসা না রেখে। যদি সরকারের থেকে ভাতা না পাওয়া যায় তাহলে উনি বলেছেন উনি নিজের পকেট থেকে বার্ধক্য ভাতা দেবেন। না, আমার প্রশ্ন হচ্ছে এই বৃদ্ধ লোকেরা আবার কোনো না কোনো মামলায় জড়িয়ে না যায়, কারণ ওদের অ্যাকাউন্টে তো টাকা গেল। আমি চাই ভগবান ওনাদের ভালো রাখুক, কিন্তু এই বৃদ্ধ লোকগুলো যাদের এই অ্যাকাউন্টে ভাইপোর কোনো একটা অজানা অ্যাকাউন্ট বা কোনো একটা স্পেশাল অ্যাকাউন্ট থেকে টাকা গেল, দেখা গেল ওই টাকাগুলো এসছে হয়তো নিয়োগ দুর্নীতির টাকা, গরু পাচারের টাকা, এই টাকাগুলো যদি ওদিকে যায় বৃদ্ধ মানুষগুলো বুড়ো বয়সে বিপদে পড়ে। বলছেন যে এখন যেভাবে কোথাও বাকিরাও এক এক করে অনেক রতিমরতি মাথাও চলে আসছে ইডির হাতে, তাই আগে থেকেই এখন লাস্ট চেষ্টা টাকা সাইফন করার। আমি বলতে পারবো না, আমার ধারণা, কারণ এদের আর বিশ্বাস নেই। এখানে দাঁড়িয়ে বলছে আমি সব কথা রেখেছি। আরে ভাই, কদিন আগে বললি মহকুমা বানাবি 30 তারিখে না 31 তারিখের মধ্যে, সেগুলোর কোনো কথা রাখিনি। মডেল আবার কি? ভাইপো ইটসেলফ নিজেই একটা মডেল। ভাইপো নিজে বলেছিল দুর্নীতি প্রমাণ হলে আমি ফাঁসিতে চলে যাব। সেই কবে থেকে পিডব্লিউডি লোকেরা ধর্মতলায় বসে আছে, ডেকোরেটরের লোকেরা বসে আছে, ফাঁসির মঞ্চ বানাবে, কিন্তু আর অপরাধীর দেখা নেই। তার বাড়ির সম্পত্তি ক্রোক হয়ে গেল, 7 কোটি টাকা চলে গেল, কিন্তু তাহলেও সে আর নড়ছে না, ফাঁসির দরিয়ার গলায় পড়ছে না। কি বলবো, এর উত্তর কি? আমি মনীষা বলতে আসছি 7 কোটির সম্পত্তি সিজ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে শেখ শাহজাহানের মতো যারা সন্দেশখালীর ত্রাস কোটি কোটির সম্পত্তির মালিক হয়ে বসে আছে, নিজের নামে বাগান, নিজের নামে বাড়ি, নিজের নামে বাজার, কোন মডেল ফলো করবে মানুষ? কোন মডেল ফলো করা যায়? এখন শুনতে পাওয়া যাচ্ছে এর ওপর আবার নতুন মডেল, গোদের ওপর বিষ ফোড়া, আরও মডেল, আরও ভাতা, আরও টাকা। কোথা থেকে আসছে এগুলো? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে স্ক্যাম যে প্রাইম অ্যাফেসি হয়নি সেটা আমরা এখন আর পশ্চিমবঙ্গের কোনো মানুষ বলতে পারবে না। স্ক্যামটা প্যারামিটারটা কি সেটা নিয়ে এখন যতক্ষণ না বিচারটা না হচ্ছে বলা যাবে না। আমরা দেখলাম যে গুরু থেকে শিষ্যের স্ক্যাম বেশি হয়ে গিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়িয়ে গিয়েছেন শঙ্কর আড্ডা 10,000 কোটি। স্ক্যামের যে এপিসোডটা, মানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান পর্যন্ত এসছে, এরপরে ঔরঙ্গজেবে গিয়ে মনে হয় আমার এপিসোডটা আছে। তার মানে দক্ষিণ 24 পরগনা, আমি বলছি তার মানে স্ক্যামের যে এপিসোডটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাবতে হবে যেটা আমার মতে, যারা আইনজীবী হিসেবে বলতে পারি, ভাবতে হবে যেটা যে যখন আমি এই প্রতিনিধি নির্বাচন করব কাউকে, মিউনিসিপ্যালিটিতে হোক বা এমপি হোক, এমএলএ হোক, যেমন আমি কদিন আগে একদম কি ব্যাপারকে দেখছিলাম, বলছে আমি রিক্সা চালাই, ভুলবশত আমার হয়ে গেছে। তাহলে এই ধরনের যদি আমি প্রতিনিধি নির্বাচন করি আবেগের বশে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটবে। ফলে রাজনীতিতে কারা প্রতিনিধিত্ব করবেন সেইটাকে নির্বাচন করা, চয়ন করাটা একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। না হলে কিন্তু এই ধরনের একটা লাইন বলবো, আপনার প্রতিনিধিকে কি আপনি আর নির্বাচন করতে পারেন? আপনার প্রতিনিধিকে আপনি নির্বাচন করতে পারেন না, আপনি তো বাড়িতেই থাকতে হয় বা গিয়ে শুনতে হয় আপনার ভোট হয়ে গিয়েছে। যারা তাদের প্রার্থীকে মনোনয়ন দেয় সরকারি দলে, তারাই নির্বাচিত করে পাঠিয়ে দেয়। ওটাকে বলছি না আমি, হোম ডেলিভারি। আপনি ভবিষ্যতের কথা বলছেন, আপনি ভবিষ্যতের কথা বলছেন যে এরপর নজর রাখতে হবে যে স্বচ্ছ ভাবমূর্তির লোকজন যেন টিকিট পান, তারা যেন জনপ্রতিনিধি হন। আরে যত কোটি টাকা চুরি হয়ে গেল সেগুলোর হিসেব কে দেবে? সেগুলো সেই ক্ষতিপূরণ কোথা থেকে পাবে মানুষ? অ্যাড করছি তো, তারপর আমি মানে আপনি ভাইপোকে ভোট দিতে বারণ করছেন। ভাইপোটাই না, আমি কেন বলছি আমি কারণ আমি একটা লোকের উপর আমার সিম্প্যাথি থাকতেই পারে। আজকে রানু মণ্ডলকে নিয়ে সারা ভারতবর্ষ হইচই হয়ে গেছে, কিন্তু যে লোকগুলোর সিদ্ধান্তের উপর একটা আইন প্রণয়ন হবে, একটা লোকের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করবে, সেটা প্রতিটা দলের মধ্যেই আছে। কিন্তু এই যে কোটি কোটি টাকার স্ক্যাম যেগুলো যে বলছেন, সেগুলো তো আইনের ছাত্র হিসেবে আমি ফাইনাল কনক্লুশন বলতে পারবো না। ফলে যারা আমি একটা কথাই বলবো যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে না, সেই জন্যে মানুষের মধ্যে সন্দেহ প্রকাশ হচ্ছে যে সত্যি সত্যি এই স্ক্যামগুলো হয়েছে না এগুলো বানানো হচ্ছে, কারণ ইনভেস্টিগেশনগুলো তো হচ্ছে না। এর আগে আমি একটু বলবো, আমি এক লাইন বলি। আপনি ভাবুন, ইডি তদন্ত করতে এসেছিল একটা মানি লন্ডারিং, সেটা আপনার এর থেকে নিয়োগ দুর্নীতি থেকে, তাদের এখন তদন্ত করতে হবে ডাক্তারকে নিয়ে। মানে ব্যাপারটা কোথায় চলে যাচ্ছে? ইডি গেল লোকের বাড়ি ভাঙতে, দিল ইডির মাথা ফাটিয়ে, কি করে তদন্ত হবে? আপনি ভাবুন,
4 মাস মানে 120 দিন দাদা এখানে বসে ঠান্ডা করে সহজে বলে দিচ্ছি। এটা দরকার ছিল, শুনুন ব্যাপারটা একটা লাইন বলে নি, 120টা দিন লেগে গেল একটা লোকের ভয়েস স্যাম্পল নিতে। কি তোমার নাম কি, তোমার বইয়ের নাম কি, তুমি থাকো কোথায়, দেখুন এই 3টে কথা বলাতে লেগে গেল 4 মাস। এইটা আজকের বিষয় ছিল ভয়েস স্যাম্পল নিয়ে। সেটা হচ্ছে যে দেখুন পুরো ব্যাপারটা ও যে আছে সেটা তো কোর্ট মনিটরিং এর মধ্যে আছে। ওকে অ্যারেস্ট করা হওয়ার পরে কিন্তু হসপিটালে গেছে, ফলে পুরো কাস্টাডিটা হচ্ছে ইনভেস্টিগেশন অফিসারের আন্ডারে। না সরি, এখন জেলারের আন্ডারে এবং এখন হচ্ছে সুপারের আন্ডারে। জুডিশিয়ারি প্রসেসের মাধ্যমে আছে দাদা, জুডিশিয়ারি যাই থাকুক মধ্যে আছে। জুডিশিয়ারি ওর গেটের বাইরে বন্দুক নিয়ে বসে আছে। আজকের দিনে যে জুডিশিয়ারি, শুনুন না আমার কথা, এক লাইন শুনুন। আপনি নিজে একজন লয়ার, আপনার না আমি বলছি আমি আপনার আন্ডারে থাকা আর জেলের আন্ডারে থাকা দুটো বিষয় এক। আমি এই রাজ্যের ক্ষেত্রে আপনি তো মানে কি বলবেন, মানে পাঠ্যপুস্তকের কথা বলছেন, লয়ের যে বই পড়ে আমরা সেই বইয়ের কথা বলছি। বই অনুযায়ী হলে সে এখন সুপারিনটেনডেন্টের আন্ডারে। আজকে যেটা হচ্ছে যে এই যে কি হচ্ছে আজকে, পিজির সুপার যদি মনে করে এক লাইন যে হি ইজ ফিট, তাহলেই ও চলে যাবে জেলে, লিখছে না। সতেলদা এক সেকেন্ড, আপনি বলুন কি হচ্ছে আজকে পর্যন্ত এটা প্রমাণ না হচ্ছে যে ফিট না আনফিট, ডাক্তার বলে আপনি বলবো ফিট না আনফিট, আমি এই জায়গায় আসছি, আপনি বলবো না আমি এই জায়গায় আসছি, আমি শুরুতে বলছিলাম আমি আসছি। মেডিকেল নেগলিজেন্টের মধ্যে পড়বে 308 ইএসআই বলছে ফিট, তাকে এসএসকেএম বলছে আনফিট। এই সল্লা ইএসআই এর ফিটটা নিয়েও মানে কোশ্চেন থাকতে পারে, এর আনফিটটা নিয়েও কোশ্চেন থাকতে পারে। আপনি একটা পলিটিক্যাল পার্টিতে বিলং করেন, আপনি ইএসআইটা বলবেন, আর যারা তৃণমূল করে তারা আপনি যেভাবে যাচ্ছেন আপনি যেভাবে যাচ্ছেন তাতে মনে হচ্ছে চাঁদ ওটা নিয়েও ডিবেট থাকতে পারে, সূর্য ওটা নিয়েও ডিবেট থাকতে পারে। কথাটা আমি জাস্টিফাই করছি না, অ্যাকসেপ্টও করছি না, আমি বলছি এটা মেডিকেল নেগলিজেন্টের মধ্যে পড়ে। সেটা আইডেন্টিফাই দলের হয়ে কিছু বলতে আছে, আপনাকে বলতে কিছু হবে, এটা বুঝি সরকারের হয়ে কিছু বলতে হবে, আমরা আপনাকে স্পেস দিচ্ছি। আমি আসছি শারদা মুখোপাধ্যায়ের কাছে। আমি বলছিলাম শুরুতে যে কোন মডেল ফলো করবে, এসএসকে মতো একটা মডেল হয়ে যাচ্ছে শারদা বাবু। সবথেকে ভালো মডেল এখন তো দেখতেই পাচ্ছি। ইতিহাস কি সাংঘাতিক জিনিস, মনিদা আপনিও বলবেন, সজলদা। শাহজাহানের নাম শুনে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি, একদম শাহজাহান মানুষ হয়েছি, তার কি সাংঘাতিক জিনিস। তাজমহল দেখেছি, আর তার সব থেকে প্রেমের প্রিয় মমতাজ মহল দেখেছি। এখন সব থেকে বড় মডেল হচ্ছে মমতাজ মহল না, মমতাজ ডি মডেল। এই হচ্ছে চলছে। শাহজাহানের মতো যদি টোটো থেকে 1000 কোটি স্ক্যাম করে তাজমহল বানাতে পারে, তাহলে মমতাজ মহলের মতো নতুন পশ্চিমবঙ্গের মডেল নাম মমতাজ। তাহলে একটা পার্টি চিন্তা করে যেখানে শাহজাহানও আছে, টোটো থেকে 1000 কোটি। এবার ডাক্তারদের কথায় আসি, মমতাজ অনেক টাকা অনেকে করে নিয়েছেন। এবার ডাক্তারদের কথা বলি, এবার আইনের কথায় আসি। মনিদা ডাক্তারদের আইনের কথা আছে। 11 জন ডাক্তারের নামে চিঠি তৈরি হচ্ছে, সবাই জেনে গেছি এখন। এই যে ভদ্রলোক ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ফিট না আনফিট নিয়ে কোশ্চেন হচ্ছে। এখন দেখা গেল 134 দিন পরে উনি হঠাৎ একদম আনফিট থেকে কিছুটা হলো আর একটা হাসপাতাল বলে দিল টোটালি ফিট। কোনটা ঠিক বেঠিক পরে আসছে। এবার নিয়ম কি? নিয়ম হচ্ছে পশ্চিমবঙ্গের দুখানা নিয়মে ডাক্তাররা চলে, একটা হচ্ছে মেডিকেল এথিক্স, একটা জেনারেল ল, আইপিসির বাইরে তো ডাক্তার নয়, ডাক্তার আইপিসির মধ্যে। কোনো ডাক্তার জ্ঞানত এবং অজ্ঞানত যদি কোনো রকম অ্যাবেটমেন্ট করে থাকে, সাহায্য করে থাকে, প্ররোচনা করে থাকে বা কনসিলমেন্ট অফ ফ্যাক্ট করে থাকে, আইদার নোয়িংলি অর অননোয়িংলি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, তাহলে কিন্তু উনি অ্যাবেটমেন্টের আন্ডারে পড়ে যাবে। ধারা 107 হলো। এবার আসি জেল আইন। জেলে ডাক্তারবাবুদের আইন আছে, সেটা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জেল কোড অফ কন্ডাক্ট আছে। সেখানে জেলের ডাক্তারকে পরিষ্কার বলে আছে যে প্রত্যেক দিন বিচারাধীন আসামি এবং যে অলরেডি সেন্টেন্স সার্ভ করছে সেই আসামির মেডিকেল চেক আপ এভরিডে হবে। অ্যাবেটমেন্ট যদি কেউ সাহায্য করে, আমি বলছি আমি এবার বলে দিই, আমি দাঁড়ান, যদি কেউ সাহায্য করে থাকে, সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ যদি না হয়ে থাকে এবং অসুস্থতার অভিনয় যদি করে থাকেন আর তার সাহায্য যদি কোনো ডাক্তারবাবু করে থাকে, তাহলে কিন্তু আইনের চোখে ডাক্তারবাবু অ্যাবেটমেন্ট অফ আ ক্রাইম, মেডিকেল নেগলিজেন্টের উপর আসবে। মেডিকেল নেগলিজেন্স, অ্যাবেটমেন্ট অফ আ ক্রাইম, একজন ক্রিমিনালকে সাহায্য করা ক্রাইম। আমি ডাক্তারদের জন্য বলছি,
জেলের ডাক্তারবাবুর একটি সেকশন 4 ধারা 95-এ জেলের ডাক্তারবাবু কর্তব্য লেখা আছে। ডাক্তারবাবু যদি মনে করেন বিচারাধীন আসামি বা অন্য কোনো যে সেন্টেন্স সার্ভ করছে আসামি যদি কোনো রকম রোগ ফেন করে বা ফেক করে বা ভাব দেখায় রুগীর আসলে রুগী নয়, তৎক্ষণাৎ তাকে কোর্ট বা জেল সুপারিনটেন্ডেন্টের কাছে সেটা লিখিতভাবে জানাতে হবে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফেমাস এসএসকেএম হাসপাতালের ডাক্তারবাবুরা করেছে কি করেননি সেটা বিচার হবে ইডির। এই আমি বারবার ডাক্তারবাবুদের বলবো কোনো অ্যাকিউজ নয়, ডাক্তারবাবুদের একটাই বলবো যদি ইডি কিছু প্রশ্ন করে সহকর্মী বন্ধুদের বলা সিট দ্বারা সোজা রেখে বলে দিন কার চাপে এই কাজ করতে আপনারা বাধ্য হয়েছে, কার চাপে কাজ করতে বাধ্য হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বা শাসক দলের কার চাপে একদম পরিষ্কার। উনি যেটা বলছেন আমি একদম 100% সাপোর্ট করি। উনি চাপে বলেছেন কার চাপে বলেছেন? আমি বলছি মানে আমরা দলদাস পুলিশ শুনতে পেয়েছিলাম, এবারে আমার খুব খারাপ লাগছে বলতে এবারে দলদাস সন্ত্রাসে চলে চিকিৎসক দেখতে পাচ্ছি আমরা, মানে সন্ত্রাসবাদী সোনালী সন্ত্রাসবাদীর ডেফিনেশন কি জানেন তো? একজনকে খুন করলে 1000 জন ভয় পায়। প্রশাসনিক সন্ত্রাসের ডেফিনেশন জানেন? একজনকে বদলি করলে 1000 ডাক্তার ভয় পায়। আমাদের সঙ্গে ইতিমধ্যে কৌস্তব বাগচি যোগদান করেছেন। সব ডাক্তাররা যদি রাস্তায় নেমে বিক্ষোভ করে কাউকে বদলানো যায় না, বদলি করা যায় না। আপনি দেখুন যারা ডিএর দাবিতে আন্দোলন করছে কি করবে? সেই জন্য তো বললাম পশ্চিম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পাঠাতে হলে উত্তরবঙ্গ থেকে কিছু লোককে তুলে আবার দক্ষিণবঙ্গে পাঠাতে হবে। অতএব যদি সবাই সংগঠিত হয়ে যায় তাহলে এই সমস্ত ট্রান্সফার কিছু হবে না। সময় হয়নি, আমি আসছি উত্তরবঙ্গে বিয়ে বাড়িতে হয়নি, সবাই ওখানে চলে গেছে। একবার আসবো কৌস্তব এবং কাজী মাসুম আপনি দুজনেই রয়েছেন, এই পালা করে আসছি। কৌস্তব, কোন আলোচনা করছিলাম যে কোন মডেল ফলো করবো আমরা, এসএসকেএম মডেল, সন্দেশখালী মডেল নাকি নতুন ডায়মন্ড হারবার মডেল, যেখানে অভিষেক ব্যানার্জি বলছেন যে আবার এর মধ্যে মানে এত কিছু হিসেব পাওয়া যাচ্ছে, এর মধ্যে উনি বলছেন যে আবার বার্ধক্য ভাতা চালু করব, সরকার না দিলে আমি পকেট থেকে দেব। কিন্তু আসলে মানুষ ফলো করবে কি? কিছুক্ষণ আগে আমরা এসএসকেএম নিয়ে আলোচনা করছিলাম, চিকিৎসকরা পর্যন্ত এডি স্ক্যানারে চলে আসছেন যা খবর পাচ্ছি আমরা। এরপর মানুষ কোথায় ভরসা করবে? দলদাস পুলিশের পরে বা দলদাস চিকিৎসকেরা এমন কোন অসহায়তা থাকতে পারে যার জন্য তারা কি জেনে না জেনে জ্ঞানে অজ্ঞানে এই এত বড় দুর্নীতি, এতগুলো র্যাকেট, এতগুলো দুর্নীতির নেক্সাস সবকিছু পার্ট হয়ে যাচ্ছেন না? এ সরকার মোটামুটি সবই পারে। এ সরকার পারলে শাহজাহানকে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে দিতে পারে। আর স্বর্ণালী যেটা তুমি বললে আমি শুনিনি নিজে কানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই কথা বলে থাকে যে বার্ধক্য ভাতা সরকার যদি না দেয় সে আমি দেব, তার মানে ভেবে দেখো কত টাকা আছে, এই টাকার উৎসটা কি? এটাই তো বাংলার মানুষ বারংবার প্রশ্ন করছে। কারণ তাদের পারিবারিক ব্যবসা বলতে আর হার্ডওয়্যারের দোকান। এখন কোন হার্ডওয়্যারের দোকানের মালিক একটা এসে আমাকে বলুক যে ওরা বলছি, এবারে সেইখান থেকে এত টাকা হয় যে সেখান থেকে রাজ্যের সমস্ত মানুষের বার্ধক্য ভাতা দিতে পারে। প্রথম কথা হচ্ছে যে একজন সরকারের কেউ না, একজন সাংসদ মাত্র, তার সরকারের পলিসি নিয়ে কথা বলার এখতিয়ার, এটা কতটা যুক্তিযুক্ত সেটা একদিকে। দ্বিতীয়ত হচ্ছে এত বড় আস্ফালন যে বলে যে আমি আমার নিজের পকেট থেকে বার্ধক্য ভাতা দেবো। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো এজেন্সিগুলোকে দেখার দরকার যে একটা লোকের কত টাকা থাকতে পারলে এই লোকে এই ধরনের কথাবার্তাগুলো বলে। আর আমরা যখন এই মডেল টডেলের কথা বলছি না, তখন আমি শুনছিলাম এসএসকেএম এর কথা। আমার দু একজন বন্ধু এসএসকেএম এ আছে, তারা রীতিমতো চাকরি করতে এখন লজ্জা পাচ্ছে। এসএসকেএম এর লোকে মানে বন্ধু সার্কেলের মধ্যেই দেখা সাক্ষাৎ হলে হাসি ঠাট্টা করা হয়। তো তাদেরকে বলা হয় যে তোদের ওখানেই তো সব কিছু। ইনফ্যাক্ট বেশ কিছু ডাক্তারবাবুরা যারা এসএসকেএম এ চাকরি করে তারা নিজেদের প্রতিষ্ঠানে যে চাকরি করে সেটা এখন বলতে লজ্জা পায়। কারণ কিছু হলেই একজনের বাড়ির সারমেয় তার ডায়ালিসিস হচ্ছে, একজন প্রভাবশালী ব্যক্তির সারমেয় তার ডায়ালিসিস হচ্ছে এসএসকেএম এ। কেউ কিছু হলেই কোথাও শরীরের নিম্ন অঙ্গের কিছু হলে সেখানেও সে ভর্তি হয়ে যাচ্ছে এসএসকেএম এ। কারোর মাথার কিছু হলে সে ভর্তি হয়ে যাচ্ছে। সিবিআই ইডি আসলে বুকে ব্যথা হলে সেও এসএসকেএম এ ভর্তি হয়ে যাচ্ছে। যা কিছু হোক না কেন এসএসকেএম এ ভর্তি হয়ে যাচ্ছে। তো এই যে এসএসকেএমটাকে যে কালিমালিপ্ত করা, এই কালিমালিপ্ত করার বিষয়টা যে ডাক্তারবাবুরা খুব ভালোভাবে দেখছে এমন বিষয়টা নয়। সুবিধাই বা কোথায় পাওয়া যাবে? কারোর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তার ট্রিটমেন্ট চলছে কার্ডিওলজি ডিপার্টমেন্টে। আমি একটা ভালো চিকিৎসা বলবো, চলছে কার্ডিওলজি ডিপার্টমেন্টে। এই ফ্যাসিলিটিস, এই সুবিধা কোথায় পাওয়া যাবে? না, আমি একটা ভালো চিকিৎসা বলবো স্বর্ণালী, তুমি ভালো করে দেখো। এক বলছি, এই যে কাকু 4 মাস জেলে আছে, অসুখ সারছে না। পিজিতে আছে, ওর অসুখ সারছে না। না পিজিতে আমি বলছি 4-6 মাস আছে, তার অসুখ সারছে না, কিন্তু একে জেলে পাঠিয়ে দাও পুরো ঠিক। দেখো ভাই বলছি, পার্থদা দেখাচ্ছিল কি আলী জোয়েল এরম টাইপে দেখাচ্ছিল, হ্যাঁ, ওকে জেলে পাঠিয়ে দিয়েছে পুরো ফিট। আমরা শুনলাম কি কোন কোষে একটা সমস্যা ছিল কেস্টোর,
বিরাট ব্যাপার যে বাদ দিতে হবে, এই হবে তাই হবে। ওকে যেই জেলে পাঠিয়ে দেওয়া হলো মালপুরো ফিট, আর কোনো সমস্যা নাই, এদেরও জেলে পাঠিয়ে দিন, চিকিৎসা এদের জেলেই হবে, এদের হসপিটালে চিকিৎসা হতেই পারে না। আমি একটা দেখছিলাম একদিনের একটা রিপোর্ট ডাক্তারের, তাতে আমি মানে সেটা কোনোভাবে বাইরে এসছে, ইডি বা সিবিআই বাইরে দিয়েছে, তা সেটা যা দেখলাম তাতে দেখলাম এখানে যতজন আমরা বসে আছি তার থেকে কাকু বেশি ফিট। সেটা একটা কোনো টিভি চ্যানেলেই হয়েছে, ডাক্তারবাবুকে দেখানো হলো, ডাক্তারবাবু বললেন এটা একটা সাধারণ কাছে আসবো। তবে তার আগে কৌস্তব কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, আবার আমি তোমাকে এসএসকেএম এর আরেকটা বিষয় বলছি। এসএসকেএম এর রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখার্জি ভর্তি ছিলেন, এবং এই সুব্রত মুখার্জি যেদিনকে উনার মৃত্যু হয় তার আগে এসএসকেএম হসপিটালের অবস্থা এবং কি কি সার্কামস্ট্যান্সেস হলো এটা নিয়ে একটা যথাযথ তদন্ত হওয়া দরকার, এবং তার পরিবারের লোকজনকে এটাকে সামনে রেখে তদন্তটা হওয়া দরকার। কারণ যেদিনকে স্বর্গীয় সুব্রত মুখার্জি মারা যান সেদিনকে ওনার ডিসচার্জ হয়ে যাওয়ার কথা, এবং সেই দিনকে যা ঘটনা ঘটে কোনো ডাক্তার তাকে অ্যাটেন্ড করেনি, উল্টো দিকে এই এসএসকেএম এর বিষয়টা এটারও যথাযথ তদন্ত হওয়া দরকার। অর্থাৎ শুধুমাত্র একটা ঘটনা নয়, যদি সত্যি সত্যি আমি জানি না, কান টানলে যদি মাথা আসে তাহলে এসএসকেএম এ যদি ফাইল খোলে তাহলে কোন কোন মাথা আসবে? কাজী মাসুম আক্তার কি বলবেন, কোন মডেলকে আপনার বেশি ইন্টারেস্টিং লাগছে এই মুহূর্তে? এসএসকেএম মডেল, সন্দেশখালী মডেল, অটো চালক থেকে কোটিপতি, নিজের বাগান, নিজের বাজার, নিজের জায়গা, মানে নিজস্ব আইল্যান্ড একটা, নাকি ডায়মন্ড হারবার মডেল যেখানে বার্ধক্য ভাতা পকেট থেকে দেওয়া যাবে? আমার সততার মডেলকে এক নম্বর মনে হয়। সততার মডেল, রাইট। মাননীয় ছবির সঙ্গে যে সততার প্রতীক করে মডেল করেছিলেন, যেটা বিশ্বের ইতিহাসে কোথায় ঘটেনি, সেই মডেলটাকে আমার রাজ্যের এক নম্বর মডেল বলে মনে হয়। আমি একটি দুঃখের কথা বলবো, গত সপ্তাহে 80 বছর বয়স আমার বিশেষ পরিচিত একজন বয়স্ক লোক, তিনি পড়ে গিয়েছিলেন প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থায়, একেবারে নিদারুণ কষ্টের মধ্যে তিনি এসএসকেএমে গিয়েছিলেন। 3 ঘন্টা ধরে টানা পড়েছিলেন এসএসকেএমে, তাকে ভর্তি নেয়নি। অবশেষে আমাকে ফোন করতে আমি যথাস্থানে ফোন টোন করার চেষ্টা করি, অবশেষে 3.5 ঘন্টা পর ভর্তি দেন, তাকে বাঁচানো যায়নি, সে মারা গেছে। হলাম আর কাকু শিশুদের ওয়ার্ডে বসে তিনি পা দোলাচ্ছেন সোফায় আনন্দের সাথে, কাগজ পড়ছে। আমি শুধু একটা দুটো কথা বলবো। আপনারা বলছেন নজরে এসএসকেএমের একজন চিকিৎসক, আমার খুব স্বপ্ন আছে, যারা ইচ্ছা আছে এদের রেজিস্ট্রেশন বাতিল করে, যদি এরা দুর্নীতি করে থাকে আমি নিশ্চিত এখানে কোনো ষড়যন্ত্র হয়েছে বাঁচানোর জন্য। যেমন ষড়যন্ত্র অনুব্রতকে ট্রিটমেন্ট করে সার্টিফিকেট দেওয়ার জন্য করছেন না, কিন্তু দুর্নীতি তো পার্ট হয়ে গেলেন, বাধ্য করা হচ্ছে। বাধ্য হবে কেন? আমি একজন প্রশাসনিক একটা জায়গার প্রধান, আমাকে যদি কেউ বলে আপনাকে দুর্নীতি করতে হবে, আমি কেন করব? চাকরি পারলে ছেড়ে দেবো, এটাই হয়, এটাই হয়। পুলিশের ক্ষেত্রে একই জিনিস, আমি একই কথা বলতে চাইছি। পুলিশ কি দুর্নীতি করছে, কিন্তু পুলিশ পার্ট হয়ে যাচ্ছে একটা দুর্নীতি। অনুব্রতকে ট্রিটমেন্ট করতে বোলপুর হসপিটালে সরকারি ডাক্তার বাড়ি চলে গিয়েছিল, সার্টিফিকেট প্রেসক্রিপশন লিখে দিয়েছে। আমি ডাক্তারবাবুর রেকর্ডিং আমি করে বলেছিলেন তিনি, হ্যাঁ বলেছিলেন, এখানেই আমি সেইটা প্রথম বার করি। দুটো কথা বলবো। সুপ্রিম কোর্ট বলেছে যে বাইপাস সার্জারি একটা সাধারণ অস্ত্রোপচার, বড় ধরনের কোনো অস্ত্রোপচার নয়। অ্যাপেন্ডিসাইড যেমন ঠিক তেমন প্রসঙ্গটা যেটা বলেছি সুপ্রিম কোর্টে যারা মেডিকেল দেখে সেখানকার রিপোর্ট। আরে আমি তো বলছি ডাক্তাররা বলছে কোনো অপারেশনই কম নয়। আমি আপনাকে বলছি সুপ্রিম কোর্ট বলেছে অ্যাপেন্ডিসাইডের মধ্যে একটা অপারেশন অস্ত্রোপচার, এটা বলেছে। আমার বক্তব্য, অভিযোগটা কি জানেন? অভিযোগটা ছিল যে তাকে জেলে দেওয়ার আগে তার নাকি অস্ত্রোপচার হয়েছিল, কাকু। অতএব পরবর্তীকালে সমস্যা হতে পারে। আর একটা অভিযোগ, তার নাকি মানসিক চাপ হচ্ছে। অত বিরাট চুরি চামারি চিটিং করার পর মানসিক চাপ যে করলে করাবে, সেই মানসিক চাপের জন্য তার গলার কণ্ঠস্বর তদন্ত করা যাবে না। আর গলার কণ্ঠস্বরের প্রবলেম সে কার্ডিওলজি ডিপার্টমেন্টে থাকবে। আমার বক্তব্য হচ্ছে সংগঠিত দুর্নীতির কন্ট্রোল রুম এসএসকেএম। আপনারা বলছেন অপরাধী সেফ অফ এসএসকেএম, এটা হচ্ছে স্বাস্থ্য। গত বছরে ঠিক এই সময় আমাদের মাননীয় বিচারপতি রায় দিয়েছিলেন যে এসএসকেএমকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোল করে ঘিরে ধরা হোক, কারণ আমাদের তথ্য পাঠাবে। শিক্ষাকে গোল করে ঘিরে দিতে হবে, স্বাস্থ্যের জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। ভালো কোথায় আর কাকু কোথায়, তার কাছে কোন দুষ্কৃতীরা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরায়
আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কেন্দ্র সরকারকে বলতে চাই, কাকুকে নিয়ে এই যে ছেলে খেলা হলো, এর আগেও আমরা উডবার্ন ওয়ার্ডে দেখেছি, ওটা দুষ্কৃতীদের বসার জায়গা হয়ে গেছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে এই অপরাধী ডাক্তারদের লাইসেন্স ক্যান্সেল করে তাদের জেলে ঢোকাতে হবে। একটা দুটো উদাহরণ তৈরি করতে না পারলে সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে ফেলাটা কোথায় কোথায় জরুরি হবে? আর মানে আমি শুনলাম রিসেন্টলি 2-3 দিন আগে শুনলাম যে সন্দেশখালী নাকি উপদ্রুত এলাকা, ওটা নাকি স্পর্শকাতর এলাকা, ওখানে নাকি আগে থেকে বলে কয়ে নক করে অনেক জায়গায় চিঠিপত্র দিয়ে তবে নাকি যাওয়া উচিত ছিল। এবার তো মনে হচ্ছে আজকের পর মনে হচ্ছে এসএসকেএমটা বোধহয় এরপর উপদ্রুত এলাকা বা স্পর্শকাতর এলাকা হয়ে যাবে, ওটাও বোধহয় ঘিরে রাখতে হবে আস্তে আস্তে। আমি জানি না, আমি কৌস্তবের কাছে আসবো, তার আগে সজল দা হাত তুলছেন। আমি বলছি সেন্ট্রাল ফোর্স বিশেষ কিচ্ছু করতে হবে না। পশ্চিমবঙ্গের দুটো বিল্ডিং, এক কালীঘাট আর এক ওই হাজিরার মোড়ে, দুটো বিল্ডিংকে ঘিরে ফেললে সেন্ট্রাল ফোর্স দিয়ে বাকি সব জায়গায় দেখবেন অবাধ শান্তিপূর্ণ হয়ে যাবে বাংলা। আমি আরেকটা, এই যে আপনারা ডাক্তারি ফাক্তারি না দরকার নেই, ভেতরে থাকুক না, কি অসুবিধা আছে? আমার প্রশ্ন হচ্ছে, না আমি বলছি আমরা যদি, আমি এতক্ষণ এসব ডাক্তারি শাস্ত্র নিয়ে আলোচনা হলো, আমি আজকের বিষয় ডায়মন্ড হারবারে যে ডায়মন্ড হারবার মডেল করলেন সেটার ব্যাপারে বলি। 60-70 হাজার বৃদ্ধকে ভাতা দিয়েছেন, কোত্থেকে দিয়েছেন না দিয়েছেন পরবর্তী পর্যায়ে আসবে। আমি জানতে চাই, উনি তো বাংলার মুখ, সর্বভারতীয় নেতা উনি, আপনি আমাকে বলুন ওনার কেন্দ্রের 70,000 বার্ধক্য বৃদ্ধ মানুষ ভাতা পেলেন, ওনাকে স্বাগত, চুরির টাকা ডাকাতির টাকা যাই হোক পরে দেখা যাবে। আমি বলছি বাংলার যে আরো কয়েক কোটি বৃদ্ধ এইটা থেকে প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তার দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রীকে নিতে হবে না ওনাকে নিতে হবে? হয় মমতাজ নেবে, নয় ভাইপো নেবে, এটা কে নেবে সেটা বলুন। না তার আগে এই প্রশ্ন থাকে এসএসকেএম এর দায়িত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? তার আগে কি এসএসকেএম এর, না তার আগে বলেন এসএসকেএম এর দায়িত্ব কি মমতা রাজ্য সরকার না দিলে আমি সজল এসএসকেএম এর দায়িত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? এ তো পরের কথা, বার্ধক্য ভাতা তো মন্ত্রী হিসেবে তো উনি এই দায় এড়াতে পারেন না, উনি তো নিজেই বলেছেন। আচ্ছা আমি একটা কথা বলি, ডাক্তাররা ওখানে শুনুন, ডাক্তাররা ওখানে এমবিবিএস পড়ে চিকিৎসা করে না, ডাক্তাররা ওখানে চিকিৎসা করে, মুখ্যমন্ত্রী যে প্রেসক্রিপশন করে দেন তারা ওই প্রেসক্রিপশনে সই করেন। আমি একবার সংক্ষেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যেটা শুনতে চাইছিলেন কিছুক্ষণ আগে, জানি আলোচনা হচ্ছিল ডায়মন্ড হারবার মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এই টাকাটা দেবেন? এক সেকেন্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে টাকাটা দেবেন তিনি নিজে কি বলছেন একবার শোনা যাক। আজকে আমরা শুরু করলাম 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। কোথা থেকে দেবেন মণিশঙ্কর বাবু? যে প্রশ্নটা তুললেন কৌস্তব, যে যদি রাজ্য সরকার না দেয় আমি আমার পকেট থেকে দেবো, তাহলে কোথা থেকে পকেট থেকে একজন সাংসদ কি করে এতজনের বার্ধক্য ভাতা দিতে পারে? কোথা থেকে সম্ভব? কোথা থেকে সম্ভব? সোনালী যে বলছে তার যে কোম্পানি, সেই কোম্পানিটা এই মুহূর্তে এখন ইডি স্ক্যানারে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তাও যদি বুঝতাম, একটা ডক্টরেট এমফিল করা ছেলে, প্র্যাকটিক্যালি এটা 12 পাস ছেলে, যার ওই এমবিএ বলে চালাতে এতদিন, ওটাও ফেরতবাজি, ওটারও ডিগ্রির কোনো বৈধতা নেই। আইআইপিএম থেকে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছিল, তারও কোনো ভ্যালিডিটি নেই। ও পয়সা থাকলে সবাই করতে পারে ওই জিনিস, ওর কোনো ভ্যালিডিটি নেই। বেসিক্যালি একটা 12 পাস ছেলে, যার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, ফেরতবাজি ছাড়া যার কোনো যোগ্যতা নেই, মানে সাংসদ থেকেই তো দেবেন, সাংসদ হিসেবে যা দেবেন সেখান থেকেই তো দেবেন। এক লাইন বলি, হ্যাঁ এক লাইন, একদম সময় শেষ। বলি যে তৃণমূল ডাইনাস্টির যুবরাজ তিনি কোথায় কোথায় থেকে সাম্রাজ্যিক টাকা পেয়েছেন, সেই তদন্ত ওনার কথা থেকেই ইডির এক্ষুনি করা উচিত।
এই কথা অনুযায়ী তদন্ত করার জন্য কোথা থেকে টাকা পেয়েছেন, তার টাকা নিশ্চয়ই আছে। অথবা উনি মিথ্যে কথা বলছেন, অথবা উনি মিথ্যে কথা বলছেন। হয় সত্য, মাসুমদা পাটিগণিত 5 থেকে 10,000 কোটি টাকা স্ক্যাম আছে, ওখানে থেকে দেবে। আর সত্য হলো তদন্ত। সময় একদম নেই, সময় আর একদম নেই। যে যারা রাজনীতিটাকে বেশি প্রায়োরিটি দেয়, শিক্ষক হোক, পুলিশ হোক, তারা নিজের ডিউটিটাকে একটু প্রায়োরিটি বেশি দিন। আচ্ছা, মানলাম হয়তো ঘটবে না। এটা একটা জনস্বার্থে একটা সন্দেশ, কিন্তু আমরা আপাতত এই ডিবেট এখানেই শেষ করছি। প্রশ্ন থেকে গেল অনেকগুলো জায়গা থেকে, জানি এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, সত্যি যদি এই মডেলগুলো ফলো করতে হয়, তাহলে এই মডেল ফলো করতে গেলে এই মডেল ফলো করে যে জায়গাগুলো তৈরি হচ্ছে, প্রশ্নগুলো উঠছে, তার উত্তরের দায় কার থাকছে? এই উত্তর তো তারা দিচ্ছেন না, নতুন নতুন মডেল ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে। নজর থাকবে পরবর্তী তদন্তের দিকে, বাকি আরও ইনফরমেশনের দিকে। সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।